এটা কেমনে সম্ভব হলো বাবা? আপনার কপালে হালকা আঁচও হলেও থাকার কথা, পুরোপুরি মিটলো কিভাবে? লোকটি রকিং চেয়ারে গা হেলিয়ে দিয়ে বলে। জানি না, যাও এখান থেকে, আমি ধ্যান করব। মহিলা সায় দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। 3 দিন আগের কাহিনী। লোকটি তার চালাদেশ থেকে কোনো খবর না পেয়ে নিজের রাগ সামলাতে না পেরে নিজের মাথা ফাটিয়ে ফেলেছিল। মহিলাটি কোনো মতেই লোকটিকে ধরে হাসপাতালে নিয়ে আসে, যার খোঁজ পাওয়ার জন্য তারা এত অপেক্ষায় ছিল। ভাগ্যের সহায়তায় তারা মেয়েটিকে সেখানে পেতে গিয়েও পেল না, কেননা হারানো মেয়েটিও সেই হাসপাতালের রোগী হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে 45 নং কেবিনে নাজিবার চিকিৎসা চলছে। ডক্টর এসে একবার জানিয়েছেন মেয়েটির জীবন বাঁচানোর আশঙ্কাজনক, তবুও তারা চেষ্টা চালিয়ে যাবেন। খাদিজা বেগম আতকে সিটে গা হেলিয়ে বসে পড়েন। নাতবুকে যে তিনি খুব ভালোবাসেন। মেয়েটা শুধু রূপে নয়, গুণেও অতুলনীয়। তার কখন কি দরকার হয় তা হাজির করে দিতে পারে। আধবিরাতে স্বামীর পরোয়া না করেও চলে আসে সঙ্গীহীন বিধবা বুড়িকে সঙ্গ দিতে। এমন ব্যবহারই নাতবু যদি আকস্মিক অসুস্থ হয়ে পড়ে তবে তো কথাই নেই। চিন্তায় যেন তিনি প্রেশার ডাউন করে ফেলবেন মতো অবস্থা প্রায়। হঠাৎ তার লাঠিটি নিচে পড়ে যায়। তিনি বৃদ্ধ মানুষ, ঝুঁকে লাঠি নিতে গেলেই কোমরে ব্যথা পাবেন, তাই চোখ জোড়া দিয়ে আশানুরূপ কাউকে খুঁজছেন, যেন কেউ এসে লাঠিটা উঠিয়ে দেয়। আশাটা পূর্ণ হলো বটে। 26-27 বছর বয়সী এক যুবক এসে লাঠিটা খাদিজা বেগমের হাতে দেয়। তিনি কৃতজ্ঞতা জানায়। এতে লোকটি মৃদু হেসে বলে, একটু সাবধানে চলবেন। হ্যাঁ রে বাবা, কিন্তু তোমার কপালে কি হয়েছে গো? এত বড় ব্যান্ডেজ কেন? লোকটি নিজের শার্টের হাতা গুটিয়ে খাদিজা বেগমের পাশে বসে পড়ে। নিজের চুলগুলোকে এলোমেলো ভাবে নেড়ে বলে, এই ব্যান্ডেজ করার জন্য একটা মেয়ে দায়ী, বুঝছেন আন্টি? মেয়েটা আমার জীবনী শক্তি ছিল, কিন্তু একদিন সুযোগ পেয়ে আমার জীবনের থেকে মুক্ত পেয়ে উড়াল দিয়ে ফেলেছে। তাকে এখনও খুঁজে চলেছি, পাইনি। কি করব বলো? মেয়েটার প্রতি যে আমার তীব্র ভালোবাসা, তাই। আহারে বেটা, চিন্তা করো না, পেয়ে যাবা। এমনও হতে পারে সে তোমার আশেপাশেই আছে, শুধু একটু মন দিয়ে খোঁজ করো, পেয়ে যাবা। বৃদ্ধার কথায় লোকটির মনের নেশা বেড়ে গেল। হারানো মেয়েটির প্রতি আসক্তি দ্বিগুণ হলো। সে মাথা নেড়ে কথা বাড়ানোর পূর্বেই কেউ দাহাব বলে ডেকে ওঠে। দুজনেই সেদিকে মুখ ঘুরিয়ে দেখে এক শাড়ি পরিহিত মহিলা। দেখেই বয়স কল্পনা করা দুরূহ। মহিলাটি এগিয়ে এসে দাহাবের গালে হাত রেখে বলল, সোনা বাবা, কোথায় চলে গিয়েছিলে? তোর মাথা ফাটানো নিয়ে এমনিই চিন্তিত ছিলাম, তার উপর তুই হুটহাট উধাও হয়ে যাস। তোর মায়ের চিন্তা হয়তো নাকি? সরি মা, এই যে এখান থেকেই হেঁটে যাচ্ছিলাম, তখন তিনি কাউকে খুঁজছিলেন দেখে এসে সাহায্য করেছি। ভালো সোনা আমার। মা ছেলে ভালোবাসা দেখে খাদিজা বেগমের চোখে আজরাফ ও তার মায়ের খুনসুটি ভেসে উঠল। চোখ ভিজে গেল তার। তিনি ভেবেই নিলেন রাতপু সুস্থ হতে আজরাফের বাবা মাকে সুদূর ভিনদেশ থেকে চলে আসতে আদেশ করবেন। সেটা 20 বছরে বাবা মাকে ছেড়ে খাদিজা বেগমের কাছে দেশে চলে এলো শুধুমাত্র তার দাদি আর বাবার বিজনেসের জন্য। সেখানে তার বাবা মা দুজনেই ভিনদেশে থাকছে। ছেলের জন্য কি তাদের মন পুড়ছে না? এবারের সিদ্ধান্ত তিনি মোটেও ব্যর্থ হতে দেবেন না। তার দাদুভাইকে বাবা মায়ের ভালোবাসা আর নাতবউকে শ্বশুর শাশুড়ির ভালোবাসায় জড়িত করবেন। আকস্মিক দাদিরাকে তিনি ধ্যান ফিরে পান। সামনে আজরাফকে দেখে চমকে গেলেন। দাদুভাইয়ের তার আতঙ্কে কাঁপছে। এই চেহারা দেখে বেশ শান্তি অনুভব করছেন তিনি। নাতিকে ধরে বসিয়ে বলে, দাদু ভাই, ভেতরে নাতবুর চিকিৎসা চলছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ তাই যেন হয় দাদি। অল্প কথার পর তার মুখে আর কোনো কথা রইল না। সে নিশ্চুপে বসে আছে। দাহাব তাদের দেখে বুঝলো কেবিনের মধ্যে তাদের ঘরের বউয়ের চিকিৎসা চলছে, আর এই যুবক মেয়েটার স্বামী। সে উঠে দাঁড়ায়, আজরাফের দিকে হাত বাড়িয়ে বলে, হাই ডুড, আই এম দাহাব হোসেন, এ ফার্মাসিস্ট অফ ন্যাশনাল হাসপাতাল অ্যাট ফেনী। অচেনা যুবকের নিচ থেকে কথা বলা দেখে আজরাফও বিনা বাক্যে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বলে, I am Azraf Fahim, the businessman of perfumetic industry. কিন্তু আপনি নিজের চিকিৎসা এখানে কেন করাচ্ছেন? আপনাদের ফেনীতেও তো করাতে পারতেন। আসলে ফেনী হলো দাদার বাড়ি,
আর আমি নানার বাড়ি পছন্দ করি, তাই মায়ের সাথে চিটাগাং থাকছি আজ 4 বছর যাবত। দাদার বাড়ি বেশ অপছন্দের জায়গা আমার। বাই দ্য ওয়ে, মিট মাই মম, মিসেস হিয়া দেয়ান। আজরাফ মহিলাটির দিকে তাকিয়ে সালাম দেয়, কিন্তু তার চোখে মুখে অবাকতা ফুটে উঠেছে। দাহাবের মাকে দেখতে মোটেও বয়স্ক লাগছে না, যদি না দাহাব পরিচয় করিয়ে দেয় তিনি যে দেখতে এই দামড়া ছেলের বোন লাগে তা যে কেউ এক দেখায় বলে ফেলবে। অথচ আজরাফের মা তো ভিনদেশি থাকেন, তার চেহারা তো বয়স্কের ছাপ বোঝা যায়। হয়তো দাহাবের মা ফেসিয়াল করেন বেশি, আজরাফের মা তো ফেসিয়াল পছন্দ করেন না বটে। মিসেস হিয়া আজরাফকে তার বউয়ের জন্য সান্ত্বনা দিয়ে একবার বাসায় আসার আমন্ত্রণ জানায়। আজরাফও বিনম্র আচরণে তাদের সঙ্গে কথা শেষ করে বিদায় জানায়। তখনই ডক্টরের ডাকে আজরাফ ও দাদি কেবিনের ভেতরে প্রবেশ করে। বেডের মধ্যে নিথর শরীরে শুয়ে আছে মেয়েটি। ডক্টর চিন্তিত গলায় আজরাফকে তাড়া দিয়ে বলে, আপনার বাসার পেশেন্টের মেন্টাল কন্ডিশনের কোনো রিপোর্ট আছে কি না জলদি খোঁজ লাগান, না হলে আমরা চিকিৎসায় আগাতে পারবো না। কিন্তু আমার ওয়াইফের হয়েছেটা কি? সে কেন নিজের ক্ষতি করলো? ডক্টর শুধু বললেন, আপনি আগে রিপোর্টটি আনুন, প্রশ্নের সব উত্তর তখনই পাবেন। কথা শেষ করে তিনি কেবিন থেকে বেরিয়ে যায়। আজরাফ ও বাসায় যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে পড়ে। দ্রুত বাসার রাস্তায় গাড়ি ঘুরিয়ে নেয়। তার আর তার বউয়ের রুমের মধ্যে এসে তন্ন করে খোঁজেও কোনো রিপোর্ট পায়নি আজরাফ। এই নিয়ে হতাশ হয়ে সে গাড়িতে এসে বসে যায়। ফ্রন্ট সিটে চোখ পড়তেই চমকে যায়, তার গাড়িতে একটি ফাইল রাখা। তৎক্ষণাৎ ফাইলটি নিয়ে দেখল। ফাইলের কভার পেজের উপর স্পষ্ট লেখা, মেন্টাল হাসপাতাল এট ফেনী। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, যদি নাজিবা ফেনীতে থেকে থাকে তবে সে চট্টগ্রামে কেমনে এলো? ডক্টর, আমার বিবিজানের মেন্টাল কন্ডিশন দেখে কি বুঝেছেন? আর তার হঠাৎ কন্ট্রোল হারানোর কারণ কি? ডক্টর শফিউল্লাহ চিন্তিত মুখে নাজিবার মেন্টাল কন্ডিশনের ফাইলটি 2-3 বার চোখ বুলিয়ে নিয়েছেন। তবুও পেশেন্টের হাজব্যান্ডকে কি বোঝাবেন তিনি নিজেও বুঝতে পারছেন না। আজরাফ হাঁসফাঁস করছে উত্তর জানার জন্য। সে গম্ভীর দৃষ্টিতে দাঁড়িয়ে যায়। খাদিজা বেগম নাতিকে দাঁড়িয়ে যেতে দেখে তার হাত চেপে ধরেন। এমত অবস্থায় আজরাফ তার রাগ নিয়ন্ত্রণ করলো। ফোঁস করে শ্বাস ফেলে তাদেরকে উদ্দেশ্য করে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। সে বেরিয়ে যায়। ডক্টর মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন ইয়াংম্যানের অ্যাংরি হাই লেভেলের, অন্যথায় অঘটন ঘটিয়ে ফেলবে। তিনি গলা ছেড়ে বলে, শুনেন ম্যাম, আপনার নাত বউয়ের কন্ডিশন খুবই লাজুক, তাকে পুরোপুরি পুষ্টিকর খাবারে রাখবেন। আর আপনার নাতিকে বলবেন এই প্রেসক্রাইব মেডিসিনস টাইমলি পেশেন্টকে খাওয়াতে। যদি পেশেন্ট মেডিসিন না খেয়ে থাকে তবে সে আর কন্ট্রোল হারিয়ে ফেলবে। তিনি মাথা নেড়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আজরাফের কাছে গেলেন। সে এতক্ষণ করিডোরে দাঁড়িয়ে দাদি ও ডক্টরের যাবতীয় কথা শুনছিল। দাদিকে আসতে দেখে হুট করে জিজ্ঞেস করলো, দাদি, তুমি বিয়ের সময় আমাকে জোর গলায় বলেছিলে মেয়েটা অসুস্থ, তাই যেন আমি কবুল বলে ফেলি। এটাই তোমার শেষ ইচ্ছে ছিল, তাও তখনও মেনে নিয়েছিলাম। তবে তুমি আমাকে ওর অসুস্থতার ব্যাপারে জানাবে বলেও জানাওনি কেন? এখন দেখলে তো গর্ধব মেয়েটা কত বড় অঘটন ঘটিয়ে ফেললো। মাফ করিস দাদু ভাই, নাতবু স্বাভাবিক চালচলন দেখে ভেবেছিলাম সে সুস্থ হয়ে গেছে, তাই তোকে জানিয়ে আর চিন্তায় ফেলতে চাইনি। তার উপর তুই নাতবুকে বউ হিসেবেও অতটা মান্য করিস না, যা আমি ভালোই জানি। এসবে তোকে জড়ালে শুধু শুধু বিরক্ত বোধ করতি, এই আমি সহ্য করতে পারতাম না। মেয়েটা তো এখানে আমার ভরসায় এসেছে, সেই ভরসার খেয়ানত কেমনে হতে দিতাম বল আমায়? দাদির কথায় আজরাফ মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, সে মানে তার কথাটি যে সে নাজিবাকে বউ মানে না, তার মানে এই নয় ওই মেয়েটার প্রতি বউ হিসেবে দায়িত্বকে দূরে সরিয়ে দেবে। গম্ভীর কণ্ঠে দাদিকে বলে, দাদি, আমি কিছু মনে করছি না এতে। তবুও মনে রেখো, মেয়েটাকে আমি বিয়ে করে বউ না মানলেও অন্তত স্পষ্ট ভাষী আমি নিজের প্রতি, যে আমি তার প্রতি স্বামী হিসেবে সব দায়িত্ব সুষ্ঠুতার সাথে পালন করতে পারবো। আজরাফ ফাহিম তার দায়িত্বে ত্রুটি রাখে না। খাদিজা বেগম নাতির চক্ষু আড়ালে মুচকি হাসলেন। তিনি ইচ্ছাকৃত নাতির বলা কথার নুনের ছিটকা দিয়েছেন, যাতে সে নিজ মুখে রায় দেয়। হলেও তাই এবার তিনি নিশ্চিত তার নাতি তার নাত বউয়ের মধ্যকার সম্পর্ক পরিপূর্ণতা পাবে। তিনি আলকুছে কৃতজ্ঞতার সুরে বলেন, দাদু ভাই, আমাকে ভুল বুঝিস না। মেয়েটাকে তুই দেখিসনি বুঝিসনি বলেই তার ব্যাপারে জানতে চাস না।
শোন, আজ নাত বউ এর সাথে তোর বিয়ে দেওয়ার আসল কারণটা বলি। নাজিবা ফেনীর মেন্টাল হসপিটালেই ভর্তি ছিল। তুই তো জানিস আমি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফেনীতে গিয়ে সময় কাটাই। যেহেতু তোর দাদা জেলা উপজেলা ঘুরতে পছন্দ করতেন, সেই সুবাদে আমিও তার থেকে ঘোরাঘুরির নেশাটা পেয়ে যাই। তো তুই যখন তোর অনার্স থার্ড ইয়ারের স্টাডির মাঝে বাবার ব্যবসা দেখায় ব্যস্ত হয়ে পড়লি, তখন আমার খুব একা লাগতো। তোকে তো ডিস্টার্ব করতে পারতাম না, কারণ তোর একার ওপর পড়াশোনা, আমার দেখভাল, আবার তোর বাবার ব্যবসা, সবটা একসাথে ধসে পড়ার মতন অবস্থা। সেই কারণেই আকবরকে সাথে নিয়ে ঘুরতাম। ফেনীতে তোর বিয়ের 1 সপ্তাহ আগে গিয়েছিলাম। ফেনী নদীর সৌন্দর্য উপভোগ করে চিটাং ফিরে আসার সময় আসতে চেয়েছিলাম, কিন্তু ঝড় তুফানের কারণে আটকা পড়ি। কি আর করব, ভেবে তোমার দাদুর আখিরাত জীবনের উদ্দেশ্যে কিছু টাকা গরিব দুঃখীদের দিয়ে হোটেলে ফিরছিলাম। তখন মাঝপথে রাস্তায় এক নার্সকে পাই। নার্সকে খুব আতঙ্কিত দেখাচ্ছিল। আমি ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে নেমে পড়ি। তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, মা, কি হলো তোমার? মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? যেন আধার গগনে আকাশের আলো দেখলো তেমনি নজরে চেয়ে এক পলক আমাকে জড়িয়ে ধরলো, তারপর ছেড়ে দিয়ে বলে, আন্টি, আপনাকে আমি বেশি কিছু জানাতে পারবো না, না হলে যে আমার জীবনের ঝুঁকি হয়ে পড়বে। তবে আপনার থেকে আমাকে সাহায্য করতে হবে। আমার সাথে একটা রুগী আছে যে মেন্টাল হসপিটালের রুগী, তার দায়িত্বে আমি আছি আন্টি। তার খেয়াল রাখিয়েন, আর এই ওষুধপত্র তারই, এগুলো টাইম মতো খাওয়াবেন। মেয়েটা অসুস্থ হলেও সুস্থ, সব বুঝে। আপনি যা বলবেন দেখবেন সব জ্ঞানে করতে পারবে। নার্সটির হঠাৎ তার হাত ঘড়ির দিকে চেক করলো। টাইম লিমিটলেস হওয়ায় ভয়ে সিটিয়ে উঠেছে সে। আমার বাহুতে নাজিবাকে রেখে সে পালিয়ে যায়। তার অনাকাঙ্ক্ষিত কথাবার্তায় আমিও জমে গিয়েছিলাম। একটা মেয়ে আমার বাহুতে, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন ড্রাইভারের সঙ্গে মিলে নাজিবাকে ধরে হোটেলে নিয়ে আসি। 4 দিন যাবৎ মেয়েটা হুঁশে ছিল না। ডক্টর দেখিয়ে আস্তে ধীরে স্বাভাবিক হয় মেয়েটা। তবে দাদু ভাই, জানিস, তার চিকিৎসার সময় একটা বিষয় আমার খুব আশ্চর্যজনক লেগেছিল। দাদির কথার মনোযোগের সহিত শুনছিল আজরাফ। শেষের বাক্যে তার আগ্রহ দ্বিগুণ হলো। দাদিকে টেনে সিটে বসিয়ে বলে, কি সেটা বলো দাদি। মানে ডক্টর চিকিৎসা করে বলেছিল মেয়েটার শরীরে রক্ত খুব ক্ষীণ পরিমাণ ছিল, যেন কেউ বুঝি তার শরীর থেকে রক্ত নিয়ে ফেলতো অনেক, তেমনি। এ কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আসলে কি কারোর শরীরের রক্ত ক্ষীণ থাকে, নাকি কেউ ইচ্ছাকৃত রক্ত নিয়ে নিয়েছে? তা নিয়ে আমরা আর ভাবিনি। প্রতিদিন নিয়ম করে নাজিবার হিমোগ্লোবিন লেভেল হাই করতে বিভিন্ন ফলমূল, পুষ্টিকর খাবার খাইয়েছি। এর মাঝে ভাবতে লাগলাম, আমি চলে গেলে যদি মেয়েটার আবারও অসহায় হয়ে পড়ে, তখন এই চিন্তা করে একদমে সিদ্ধান্ত নিলাম, আমার অসুস্থতার অজুহাত দিয়ে হলেও তোর সাথে বিয়ে পড়িয়ে দেব নাজিবার। আলহামদুলিল্লাহ, সেই সিদ্ধান্ত আমি সত্যিও করেছিলাম। কিন্তু হ্যাঁ, নাজিবার ব্যাপারে একটা বিষয় বিয়ের পূর্ব পর্যন্ত খেয়াল করেছিলাম। তার শরীরের রক্ত কম থাকায় চোখ, মুখ, পুরো শরীরটাই নিস্তেজ, রোগীর মতো মনে হতো। যখন সে পরিপূর্ণ খাবার আর মেডিসিন নিচ্ছিল, তার স্বাভাবিক রূপ ফিরে পায়, যা দেখে স্বয়ং দাদি নাতবুর প্রেমে পড়ে গেল। প্রেম না ছাই, বেয়াদব মেয়ে একখানছে। বিড়বিড়িয়ে আজরাফ বলল। পরক্ষণে নাজিবার এই সত্য শুনে সে দাদির হাতের উপর হাত রেখে বলে, একমাত্র তুমি আমায় দাদুর মতোই ভালোবেসেছো। দেখো, তোমার কথার মান রাখতে বিয়ে করে ফেলেছি, তাই মুখ ফেরাবো না আমার দায়িত্ব থেকে। চেষ্টা করব সব স্বাভাবিক করার।
হয়তো সময় লাগবে, কারণ তুমি জানতে আমি তাবাস্সুমকে কতই না ভালোবাসতাম। এখনও হৃদয়ের কোনো এক কোণায় তার নামটা উচ্চারিত হয়ে থাকে। তখন নিজেকে অসহায় লাগে ভীষণ। ওই সময় মেয়েটার দিকে দু চোখেও তাকাতে মন চায় না। আমি নিজের দায়বদ্ধতা মেনেই কাজ করব। আশা করি তুমি নিরাশ হবে না। দাদু ভাইয়ের কথায় খাদিজা বেগম মনে মনে ফিটকে বলে, নাতবু ঠিকই বলে, তুই একটা বান্দা, কচুর করলা। সুন্দর ডায়মন্ড রেখে পুরাতন মালের জয়গান করিস। বেটা আমার হেবলা আর বানাইছে করলা। কিছু কি বললে দাদি? না, আমার মহামান্য দাদু ভাই রে, কি কিছু বলা যায়? ধুর। দাদির এমন ভিটকি টাইপ চেহারা দেখে মনে মনে হাসলো আজরাফ। সে বুঝতে পারছে তার কথা দাদি 3-4 কথা মনেই শুনিয়ে দিয়েছে, বিধায় সে এসবে মন দিল না। ঘন্টা 5 পর জ্ঞান ফিরল নাজিবার। সচেতন হতেই প্রথমে নিজের ঘোমটাটা ঠিক আছে কিনা দেখলো, অথচ মুখোশটি কি তার পরনের কাপড় বদলে হাসপাতালের কাপড় জড়ানো দেখে চমকে গেল সে ঢোক গিলে পাশে কার্যরত নার্সকে দেখে মৃদু কণ্ঠে ডাক দেয়। নার্স পেশেন্টের কণ্ঠ শুনে খোশ মনে পেশেন্টের দিকে তাকিয়ে বলে, ও মিসেস, আপনার জ্ঞান ফিরেছে, এখনই সবাইকে ডাকছি। নাজিবা তৎক্ষণাৎ নার্সকে থামিয়ে দেয়। নার্স ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, জি, কিছু বলবেন? সিস, আমাকে কে 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 এনেছে আর বাইরে কারা দাঁড়িয়ে আছে একটু বলবেন? জি, বাইরে আপনার হাজবেন্ড আর দাদি বসে আছে। আপনাকে এনেছে আপনার দাদি শাশুড়ি। তারপর তো আপনার হাজবেন্ড আপনাকে দেখার জন্য অধিক আগ্রহে বসে আছে। কথাটি শুনে নাজিবার ঠোঁটের কোণায় হাসি ফুটল। তবে এখন তো তার জ্ঞান ফিরল। তার চেহারা যদি দেখে ফেলে তখন? তৎক্ষণাৎ নার্সকে বলে, নার্স শুনেন, আমার মুখ ঢাকানোর জন্য একটা হিজাব দিন, আর না হয় আমার পাতলা শাড়ির আঁচলটাই দিন। কি বলছেন আপনি এসব? আপনার কন্ডিশন দেখেছেন? ডাক্তার রোগীর ড্রেস ছাড়া অন্য ড্রেস অ্যালাউ করবে না। প্লিজ একটা হিজাব না হয় দেন। ওকে, আমি ব্যবস্থা করছি। নার্স নিজের ব্যাগ থেকে ছোট হিজাব বের করে নাজিবাকে দেয়। নাজিবা পাতলা হিজাবটি মুখের উপর দিয়ে নার্সকে বলে, আচ্ছা সিস, আমার জ্ঞান ফিরেছে বলে সবাইকে এখন আসতে বলুন। আচ্ছা, ডক্টরকেও ডেকে আনছি। সকালে নাজিবার সঙ্গে কথায় মুশকুল, কিন্তু তার চোখগুলো আসল মানবকে খুঁজছে। কোথাও তো আর চিহ্নটুকুও নেই। দেখে অভিমান হলো তার। কুসুমভাবেই নাজিবার অভিমানী চেহারা দেখে বুঝলো সে তার স্বামীকে খুঁজছে। তাই সে নাজিবার হাত ধরে সব ঘটনা বলে ফেলল। শুনে লজ্জাও পেল ভীষণ। কিছুক্ষণ পর মেডিসিন নিয়ে এসে নার্সের হাতে দিল। নার্স মেডিসিনের মধ্যে যেগুলো ইঞ্জেকশনে দিতে হবে সেগুলো আলাদা করে নিল। ইঞ্জেকশনে 2টো মেডিসিন পরিমাণ মতো ভরে নিল। সেটি নিয়ে নাজিবার কাছে গিয়ে দাঁড়ায়। সে চোখ বুজে নিজেকে স্বাভাবিক করলো। তার কাছে এগুলো নরকের অস্ত্র মনে হয়। হঠাৎ হাতের উপরে কারো স্পর্শে সে চোখ খুলে তাকায়। আজরাফ তার ডান হাতের মাঝে নিজের হাত ভরে নিয়ে ফোন ঘেটেই যাচ্ছে। এমন ভান যেন সে অনিচ্ছায় স্পর্শ করেছে। তবুও নাজিবা পরম আদরে সে হাতটা মুঠোবদ্ধ করে নেয়। কেঁপে উঠে আজরাফ। নিশ্চুপে নাজিবার মেডিসিন দেওয়া শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেভাবে হাত মিলিয়ে রইল। ঘণ্টাখানেক পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো নাজিবাকে। আজরাফ বাসায় এসে নাজিবাকে তার বরাদ্দকৃত রুমে শুয়ে দেয়। কাজের মহিলাকে খেয়াল রাখতে বলে সে চলে যায়। এতে বেচারি অভিমানে পড়তে লাগলো। মনে মনে তো ছখানেক গালিগালাজ দেওয়াও শেষ তার। কুসুমভাবে প্রতিনিয়ত এসে খোঁজ খবর নেয়। এভাবে সে খেয়াল করে আফরাজ তার প্রতি অদেখা ভাব দেখায়, যার কারণে সেও এড়িয়ে চলতে লাগলো তাকে। দিন গড়িয়ে 3 দিন পার হওয়ার পর পুনরায় তাদের মাঝে খুনসুটি আরম্ভ হয়। আফরু ভাইয়া, আমাকে প্রেমিকা হিসেবে না মানো, এটা তো মানো, তুমি ছাড়া আমার একুলে ওকুলে আর কেউ ছিল না। তোমার কাছে হাত ভিক্ষে করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। অন্তত একটা জবের ব্যবস্থা না হয় করে দাও। ও হ্যাঁ, নিউজ পেপারে তোমার অফিসে বিয়ে জবের বিজ্ঞাপন দেখেছি, সেই জবটাকে আমাকে দেয়া যাবে প্লিজ? নাজিবা গেস্ট রুমের বাইরে পাচারি করছে। সেই যে কখন থেকে দুজনে ভেতরে গেল, বের হওয়ার নামগন্ধই নেই। না, সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না।
উড়নচণ্ডী ভাব নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। আকস্মিক ভেতরে ঢুকে পড়ায় তাবাসসুম ঘাবড়ে যায়। আজরাফ স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে, যেন সে জানত মহারানী জ্বলনের কারণে ভেতরে চলে আসবে। সে প্রথমেই তার বিবিজানের আহাট বুঝে গিয়েছিল। তাবাসসুম আজরাফের হাত ধরে আছে দেখে রাগে মাথা ফেটে যেতে লাগলো নাজিবার। কোনো কথা ছাড়াই ছুটে গিয়ে তাবাসসুমকে ঠেলে ধাক্কা মারল। এক ধাক্কায় সে টাইলসের উপর পড়ে ব্যাকসাইডে ব্যথা পায়। নাজিবা তার স্বামীর হাত ধরে টেবিলের উপরে রাখা পানির জগে হাত চুবিয়ে দেয়। হতবাক হয়ে গেল আজরাফ। সে তো ভেবেছিল মহারানী এসে তাবাসসুমের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেবে, কিন্তু দৃশ্যপট তো উল্টো হয়ে গেল। নাজিবা আর জগে পানিতে চুবিয়ে শান্তি পেল না। আজরাফকে টেনে ওয়াশরুমের ভেতরে ঢুকে পড়ে। তাবাসসুমের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে ধরাম করে দরজা লাগিয়ে দেয়। তাবাসসুম তাদের দাঁত চেপে উঠে দাঁড়ায়। নিজের কাপড় ছেড়ে ওয়াশরুমের দিকে চেয়ে মনে মনে উচ্চারণ করলো। মুখ ঝামটা মেরে বেরিয়ে গেল। আকবর আর তার বউ দেখে মুখ চেপে হাসতে থাকে। খাদিজা বেগম তাবাসসুমকে বেরিয়ে যেতে দেখে আহেম আহেম গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণ করে। তাবাসসুমের পা থেমে যায়। সে ভ্রু কুঁচকে আজরাফের দাদির দিকে তাকায়। তিনি তাবাসসুমের নজরধারা দেখে গম্ভীর কণ্ঠে বলে, আমাদের এখানে মেহমানকে খাবার না খেয়ে যেতে দেয়া বারণ। তবে তুমি চাইলে বসতে পারো, আর না চাইলে বাহিরের দরজা খোলা আছে। খাবারের কথা শুনে তাবাসসুমের চোখ উৎফুল্ল হয়ে গেল। সে তৎক্ষণাৎ জি জি কেন নয় বলে চট করে ডাইনিং রুমে চলে এলো। চেয়ার টেনে নেয়। সুস্বাদু খাবার দেখে প্লেট ভর্তি করে খাবার বাড়তে লাগলো। কুসুমা ভাবি আর কাজের মহিলা তাবাসসুমের খাবার নেওয়ার ধরন দেখে চোখ পিটপিট করে তাকায়। কাজের মহিলাটি তো মুখের উপরই বলে দেয়, আহারে হতদিন না খাইয়া আছে বেচারি, একখানি খাইয়া লও, অমন খাওয়ার নয় তো আর কপালে জুটবো না। কুসুমা ভাবি ইশারায় চুপ করিয়ে দেয় তাকে। সেও চুপ হয়ে যায়। অন্যদিকে আজরাফকে বেসিনের সামনে টেনে হাত জোড়া 2-3 মিনিট ধরে সাবান দিয়ে ঘষে আর ধুয়েই যাচ্ছে নাজিবা। আজরাফ নিজের হাত সরাতে চাইল। নাজিবা চোখ রাঙানি দিয়ে বলে, ওই বদমাইশ বেটা মেয়ে দেখলেই আপনার হাত ধরতে শরীর নিষ্পিস করে, তাই না? বিবিজান, তুমি কিন্তু আবারও আমার সাথে বেয়াদবের মতো কথা বলছো। সাবধান না হয় চৌড়িয়ে গাল লাল করে দেব। এক আঙ্গুল দেখিয়ে সতর্ক করে আজরাফ। নাজিবা তার কথা শুনলে তো সে একচোটে ঘোমটার ভেতরে আঙ্গুলটা মুখে ভরে নেয়। আজরাফ চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে জোরে চিৎকার দেয়। নাজিবা দাঁত দিয়ে চেপে ধরলো আঙ্গুলটা। আজরাফ আহ আহ করে চেঁচাচ্ছে। গেস্ট রুম ডাইনিং রুমের কাছে হওয়ায় তাদের চিৎকার শুনে চটজলদি চলে আসে বাকিরা। তাবাসসুম মুখে অর্ধমুঠো বিরিয়ানি নিয়ে চিবাতে গিয়েও পালো না। সে তো আজরাফের চিৎকার শুনে চলে আসে। আকবর গেস্ট রুমে থাকা ওয়াশরুম থেকে আজরাফের আহ আহ চিৎকার শুনে উল্টো অর্থ বুঝে নেয়। সেটারই সুযোগ তুলল। দরজার কাছে গিয়ে আজরাফকে সাবধান করতে বলে, ওই বেটা, সুখের ঠেলা আসতে চিল্লা। তোর সুখের চিল্লানিতে আমার বউ আর তোর দাদি চলে এসছে। খাদিজা বেগম আকবরের কথা বুঝতে পেরে লাঠি নিজের রুমের দিকে ঘুরিয়ে কথাহীন বেরিয়ে যায়। কুসুমা ভাবি তো মিটমিট করে হাসছিল। আকবর বউয়ের হাসি দেখে বলে, হ্যাঁ হ্যাঁ বউ আমার, আমরা ওদের মতো অসময় চিকার করবো কেমন? কুসুমা ভাবি তার স্বামীর কথা শুনে রুম থেকেই পালিয়ে যায়। তাবাসসুম বেহায়ার মতো ওয়াশরুমের দরজার দিকে চেয়ে আছে। তার আফ্রিকে খেয়ে দিচ্ছে ভেবে সে তৎক্ষণাৎ দরজায় জোরে জোরে বাড়ি দিতে লাগে। আকবর বিরক্তিকর দৃষ্টি দেয়, কর্কশ গলায় বলে, আপু, আপনার কি সেন্স অফ হিউম্যান বলতে কিছু আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? আবার জল্লাদ বন্ধু কত বছর পর সুখে চিকে দিচ্ছে। হ্যাঁ, বিয়ের পর সুখে চিকে দেওয়া হলো মহামান্য কর্ম। আজরাফ রাগে না পারতে নিজেও নাজিফার এক হাতের আঙ্গুল দাঁত দিয়ে চেপে ধরল। নাজিফার নাজুক হাতে চাপ পড়ায় সেও চিৎকার দিয়ে ওঠে। আর ঠোঁটের মধ্যে আজরাফের আঙ্গুল, সে আঙ্গুল চেপে ধরেই গুঙাতে লাগলো। আহ আহ ছাড়ুন। তাবাসসুমের চোখ তো আরও বড় বড় হয়ে গেল। আকবর তার নাজিবা ভাবির চিৎকার শুনে পালাতে নেওয়ার পূর্বেই তাবাসসুমের কাটা খায়ে নুনের ছিটা দিয়ে বলে, আরে বাহ, আবার জল্লাদ বন্ধু দেখি বহুর চিৎকার বের করতে পারে। হ্যাঁ, ব্রাভো ম্যান, ব্রাভো, ক্যারি অন ব্রো। আকবরকে আর পায়কে, সে তো রুম থেকে এক প্রকার ছুটে নিজের রুমে চলে যায়। ওই শাকচুন্নি বয়ফ্রেন্ডের ছ্যাঁকায় শোকা হতো ঢ্যাঁড়স, শুনতে পাচ্ছেন না? আমার জামাই চান সুখে আনন্দে চিল্লাচ্ছে। আপনার তো দেখছি সেন্স অফ টাইমিং নেই। জামাই বউ দুজনে ওয়াশরুমে চিল্লাচ্ছে, আর আপনি কোথাকার কোন থার্ড পারসন এসে সুখের দরজায় বাড়ি মারছেন। এখনই চলে যান বলছি,
না হলে যতটা বাড়ি মেরে জামাই বউয়ের কোয়ালিটি টাইম ওয়েস্ট করেছেন তারই শোধ নেব আপনাকে ঠান্ডা পানিতে চুবিয়ে। গট ইট? তাবাসসুম নিজেকে সামনে নেয়, দরজায় বাড়ি দেওয়া বন্ধ করে গেস্টরুম থেকে বেরিয়ে যায়। মেন গেটের বাইরে দাঁড়িয়ে গেস্টরুমের জানালার দিকে তাকায়। মনে মনে মেয়েটার প্রতি তাবাসসুমের বেশ ক্ষোভ জন্মেছে। সে কোনোভাবেই মেয়েটাকে শান্তিতে বাঁচতে দেবে না। মনে মনে একটা রাগ নিয়ে বলে, আমার ভাগ্যে হুট করে এসে ভাগ বসিয়েছিস তুই, ফালতুবে। এবার দেখবি তোর জীবন নরকে পরিণত না করলে আমার নামও তাবাসসুম দেয়ান না। নিজের চুলজোড়া মুখ থেকে সরিয়ে তার গাড়িতে উঠে বসে। সে তো আজ ইচ্ছাকৃত অসহায়ের ভান ধরে এসেছিল আজরাফের কাছে, যেন তাকে আজরাফ নিজেই বিয়ের জবে রাখে। তাছাড়া আজরাফ না হলেও অন্যজন তো ঠিকই আছে তার হাত ভর্তি টাকায় ভরিয়ে দিতে। ভেবেই গাড়ির ড্রাইভারকে বলে, ভাইয়া গাড়ির লিঙ্ক এহসান ভিলায় নিয়ে যান। ড্রাইভার মাথা নেড়ে গাড়ি মোড়ের দিক দিয়ে মেইন রাস্তায় নামিয়ে যেতে লাগলো। তাবাসসুম নিজের ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল চাপে। কলটা রিসিভ হতেই সে ফিসফিসিয়ে বলে, মম, তোমার কথা মতো আজরাফের বাসায় গিয়েছিলাম, কিন্তু কাজ হয় নাই। আজরাফের বউ একটা খুব চালু টাইপ, আমাকে দেখলে ছ্যাত করে উঠে, যেন আমি তার জামাইকে খেয়েই ফেলবো। যত সব থার্ড ক্লাস পিপল। আহারে মা আমার, রাগ করলে তো যুদ্ধে হেরে যাবি। সো এখন না হয় একটু পিছিয়ে গেলি, বাট ইটস এ স্টেপ অফ উইনিং মাই বেবি। তুই এসব ভাবিস না, তোর মা তো আছেই। তুই শুধু আজরাফের অফিসে গিয়ে নাজিবা নামের কোনো মেয়ে আছে কিনা ভালো মতো খোঁজ লাগাতে হবে, বুঝছিস? তা বুঝলাম মম, কিন্তু কিছু বিষয় আমি এখনো বুঝিনি মম। চাচ্চু কেন নাজিবাকে দরকার? আরে নাজিবাও বা কে? এই পাগল মেয়ে ফেনীর পাগলগাঁও থেকে পালিয়ে আজরাফের অফিসে কেমন করে গেল? কোথায় ফেনী আর কোথায় চট্টগ্রাম? দেখো মা, আমি যদি সব বলে দিই তবে আমার গর্দান যাবে, যা আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। তুইও এসবে না জড়িয়ে কাজ করতে থাক, টাকার ব্যবস্থা তো চাচাই করে দেবে। আর শোন, কখনো কারোর সামনে আমার আর তোর চাচার নাম নিস না, বুঝলি? ওকে মম, ডোন্ট ওয়ারি ফর দিস। আমি হলাম আমার মম মিসেস হিয়া দেওয়ানের মেয়ে, তাই কোনো ধরনের ভুল আমার হতেই পারে না। বাট আই নিড আ ফেভার ফ্রম ইউ। হ্যাঁ বল না মা। আসলে আজকে যদি চাচ্চু, আই মিন মিস্টার তাহাব এহসান ফ্রি থাকেন, তাহলে আমি নাইট আউট করতে আসতাম। লাজুক হেসে বলে তাবাসসুম। মিসেস হিয়া শুনে চুপ হয়ে গেলেন। মনে মনে বদমাস ডাকলেন তাহাবকে। লোকটা তার মেয়ের মাথা খেয়ে শরীরটাও ভোগ করার পিছিয়ে পড়ে আছে। তার তো মন চাইছে এক ধ্যানে জিন দিয়ে তাবাসসুমের চাচা নামক মানবকে খুনি করে ফেলে। তাও সম্ভব না, তাহাব নিজেই যে তান্ত্রিক। তার পক্ষে তো যে কাউকে ফাঁদে ফেলা এক সেকেন্ডের ব্যাপার মাত্র। একরাশ ক্ষোভ জমিয়ে তিনি নিজেকে ধীর স্থির করলেন। হেই মম, কোথায় হারালে? বলো না, আমার হ্যান্ডসাম বডি ফিট চাচ্চু ফ্রি থাকবে? মিসেস হিয়া বিরক্তির দৃষ্টিতে এক পলক লোকটির রুমের দিকে তাকান, দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় বলেন, হ্যাঁ, সে তো ফ্রি থাকে সব সময়। ওকে মম, বাই, থ্যাংক ইউ। কথা শেষ করে কল কেটে দেয় তাবাসসুম। মিসেস হিয়া ফোন রেখে বিড়বিড় করে বলেন, মারে, তুই যাকে হ্যান্ডসাম বডি ফিট চাচু বলছিস, সে যে আসল রূপে কীরকম দেখতে তা যদি জানিস তবে তোর গা গুলিয়ে বমি পেত। আসলে কি হ্যান্ডসাম নাকি কোথাকার সুগার ড্যাডি তখন ভালোই বুঝতি। মেয়ের রুমে প্রবেশ করে তাহাব এহসান সরেই সে তার মেডিসিন এবং ইঞ্জেকশন নিয়েছে। মেয়ে অর্থাৎ মিসেস হিয়া তার বাবার পায়ের শব্দ শুনেও মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে। মেয়ের নীরবতা দেখে হাত দিয়ে দরজাটা ফিরিয়ে নেন। মেয়ের রুমে কালো জাদুর চক্ররেখা পড়ে থাকতে দেখে ভ্রু কুচকে বলেন, কি রে, তুই এভাবে বসে আছিস কেন? তোর আজকের ধ্যান করতে হবে না, মেয়েটাকে এখনো খুঁজে পাইনি, আর তুই স্বাভাবিকভাবে বসে আছিস। বলি, একটু ধ্যানমগ্ন হয়ে জিনদের ডাক, তারা শর্ত দিলে সেটা পূরণও তো করতে হবে। দেখেন বাবা, আপনার কথায় ধ্যান করেই যাচ্ছি, বাট প্লিজ আমার মেয়ের সামনে রক্তাক্ত শরীর নিয়ে ঘুরে বেড়াবেন না। সে রক্ত ভয় পায়। আর দেখুন, এখনও আপনার শরীরে রক্ত লেগেই আছে। এত মেডিসিন ইঞ্জেকশন নিয়ে লাভ কি যদি আপনি নিজের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে না পারেন? তাই বলছি,
এগুলো জলদি পরিষ্কার করে নিন। আমার মেয়ের সামনে একটু চাচা টাইপ বিহেভ করিয়েন। দুনিয়ার সামনে তো আমি মা, আর আপনি আমার গণ্যমান্য ছেলের পরিচয় বহন করছেন, অথচ আমার মেয়ের সামনে আপনি তার চাচা। সো প্লিজ ক্লিন ইয়োর সেলফ ক্লাইনলি ড্যাড। দাহাব এহসান তার মেয়ের কথা শুনে রুম কাঁপিয়ে হাসতে লাগলো। মিসেস হিয়া চোখ ঘুরিয়ে মনে মনে চৌচন করে।